श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। शं नो मित्रः शं वरुणः शं नो भवत्वर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवाग्गंसस्तनूभिः नश्येमदेवहितैर्यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नक्षत्राक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। तत्सयोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं सन्नो अस्तु द्विपदे शं चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। यस्छन्दसां वृषभो विश्वरूपः सन्ध्यभ्यध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया आस्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवं ब्रह्मणकोशस्य मेधया पीतः श्रुतं मे गोपाय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। বোধনী সঙ্গীত পরিবেশন করবেন স্বামী একব্রতানন্দজি মহারাজ। আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান ভবতারিণী পূজারি ঠাকুর তুমি হে আমার প্রাণ। আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান ভবতারিণী পূজারি ঠাকুর তুমি হে আমার প্রাণ। আপনি করিলে আপনার পূজা। কেহ বলে তুমি সাধক প্রধান কেহ দেয় তোমা দেবতার মান। কেহ বলে তুমি সাধক প্রধান কেহ দেয় তোমা দেবতার মান। আমি গৌরব সব
ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান। আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। ভবতারিণীর পূজারি ঠাকুর তুমি হে আমার প্রাণ। আপনি করিলে আপনার পূজা। যবে মনে পড়ে করুণার ছবি, পর দুঃখে ম্রিয়মান, পর পাপ বহি রোগ জ্বালা সহি, তাপিতে করিলে ত্রাণ। যবে মনে পড়ে করুণার ছবি, পর দুঃখে ম্রিয়মান, পর পাপ বহি রোগ জ্বালা সহি, তাপিতে করিলে ত্রাণ। দেবকী মানব পরিচয়ে আজ হেন প্রেমিকের বলো কি বা কাজ। দেবকী মানব পরিচয়ে আজ হেন প্রেমিকের বলো কি বা কাজ। শুধু মনে হয় রাতুল চরণে করিতে জীবন দান। শুধু মনে হয় রাতুল চরণে করিতে জীবন দান। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। ভবতারিণীর পূজারি ঠাকুর তুমি হে আমার প্রাণ। আপনি করিলে আপনার পূজা। হ্যালো, স্বামীজিকে আসনে বসতে অনুরোধ করছি। আমরা স্বামীজির সুললিত কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত শুনলাম। আমি অনুরোধ করব দেবব্রত রায় স্মৃতিরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রী নিত্যানন্দ হালদার মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে একব্রতানন্দজি মহাশয়কে সম্ভাষণ জানাবে। আজকের আমাদের প্রধান বক্তা দিব্যানন্দজি মহারাজকে পুষ্পস্তবক দিয়ে সম্ভাষণ জানাচ্ছেন আমাদের একব্রতানন্দজি মহারাজ। আচ্ছা, মাল্যদান করছেন একব্রতানন্দজি। মাল্যদান করলেন একব্রতানন্দজি মহারাজ। পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের কলেজের বর্তমান অধ্যক্ষ শ্রদ্ধেয় ধ্যানন্দজি মহারাজ। এখন আমাদের যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ হালদার মহাশয় একব্রতানন্দজি মহারাজকে পুষ্পস্তবক দিয়ে সম্ভাষণ করছেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় সুব্রত রায়, স্বর্গীয় দেবব্রত রায়ের নিজ ভ্রাতা। উনি স্মারক উপহারটি তুলে দেবেন আমাদের কমিটির পক্ষ থেকে দিব্যানন্দজি মহারাজকে।
স্মারক উপহার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় সুব্রত রায় আমাদের শ্রদ্ধেয় দিব্যানন্দজি মহারাজকে। আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখছি আমি, এই কলেজেরই প্রাক্তন ছাত্র এবং এই কমিটির সক্রিয় সদস্য। নমস্কার, শুভ অপরাহ্ন। উপস্থিত শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী একব্রতানন্দজি মহারাজ, সকল সন্ন্যাসী বৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় শ্রী সুব্রত রায় মহাশয়, আমার শিক্ষক, এখানকার প্রাক্তন শিক্ষক শ্রী প্রলয় শঙ্কর ব্যানার্জি মহাশয়, আরেক প্রাক্তন শিক্ষক সূর্যকান্ত সুর মহাশয়, স্যারের অন্যান্য সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সুধী দর্শক মণ্ডলীর সকলকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানিয়ে অধ্যাপক দেবব্রত রায় স্মৃতিরক্ষা কমিটির পক্ষে কিছু কথা বলছি। প্রথমেই অধ্যাপক দেবব্রত রায় স্মৃতিরক্ষা কমিটির তরফে কৃতজ্ঞতা জানাই রামকৃষ্ণ মিশন বিদ্যার্থী আশ্রম বেলঘরিয়া সেক্রেটারি স্বামী একব্রতানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের অধ্যক্ষ স্বামী ধ্যানন্দজি মহারাজ, অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের কর্মকর্তাদের, বেলঘরিয়া যতীন দাসনগর স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ এবং এই অনুষ্ঠান আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্যকারী সকলকে। এদের সাহায্য সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব ছিল না। রক্তদান আন্দোলনের অন্যতম পথিকৃৎ বিশিষ্ট সমাজকর্মী, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়ার প্রাক্তন অধ্যাপক সর্বজনশ্রদ্ধেয় দেবব্রত রায় মহাশয়ের স্মরণে তার বর্তমান ও প্রাক্তন ছাত্র ও অসংখ্য গুণমুগ্ধ মানুষের আন্তরিক উদ্যোগে গঠিত হয় অধ্যাপক দেবব্রত রায় স্মৃতিরক্ষা কমিটি। অধ্যাপক দেবব্রত রায়ের মানুষের জন্য উৎসর্গীকৃত কাজকর্ম ও ভাবনা চিন্তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অধ্যাপক দেবব্রত রায় স্মৃতিরক্ষা কমিটি বিভিন্ন রকম কাজ করে চলেছে বিগত 2 বছর যাবৎ। অধ্যাপক দেবব্রত রায় সমাজমুখী ভাবনা চিন্তা ও জীবন দর্শনকে আরও বেশি মানুষের মধ্যে সঞ্চারিত করার লক্ষ্য নিয়ে গঠিত হয় এই স্মৃতিরক্ষা কমিটি। অধ্যাপক দেবব্রত রায় প্রয়াত হন 2024 সালের 21শে জানুয়ারি। অনাড়ম্বর সাদামাটা বেশে সন্ন্যাসীর মতো সারাটা জীবন কাটিয়েছেন সকলের প্রিয় মানুষটি। কারো দেবু আর কারো দেবুদা ছিলেন আক্ষরিক অর্থে অকৃতদার। প্রিয় মানুষটির প্রয়াণে তার পরিবারবর্গ, আত্মীয় স্বজন, অসংখ্য গুণমুগ্ধ ছাত্রছাত্রী, শুভানুদ্দায়ী বন্ধু সকলেই হয়েছিলেন শোকস্তব্ধ। স্বেচ্ছায় রক্তদান আন্দোলন ও অসংখ্য গুণমুগ্ধ হারিয়েছিল তাদের অন্যতম অভিভাবককে। অধ্যাপক দেবব্রত রায়ের ভাবনা চিন্তা, কর্ম ও জীবন দর্শনকে মানুষের মধ্যে সঞ্চারিত করার যে লক্ষ্য নিয়ে এই স্মৃতিরক্ষা কমিটি গঠিত, সেই কাজে কতটা আমরা সফল হয়েছি জানি না, তবে যথাসাধ্য নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে আমরা এই কাজ করে চলেছি এবং আগামী দিনেও এই কাজ করায় আমরা অঙ্গীকারবদ্ধ। সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক দেবব্রত রায়ের প্রয়াণের অব্যবহিত পরেই অধ্যাপক দেবব্রত রায় স্মৃতিরক্ষা কমিটি গঠিত হয়। প্রথম কর্মসূচি 18ই ফেব্রুয়ারি 2024-এ স্মৃতিচারণ সভা ও রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে প্রিয় মানুষটির প্রতি সম্মাননা প্রদান। বর্তমান ও প্রাক্তন ছাত্র, শুভানুদ্দায়ী বন্ধু ও অসংখ্য গুণমুগ্ধ মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। 50 জন দাতা স্বেচ্ছায় রক্তদান করে অন্তরের শ্রদ্ধা নিবেদন করেন প্রিয় মানুষটিকে। 20শে জুলাই 2024 অধ্যাপক দেবব্রত রায়ের 84 বছর পূর্তি উপলক্ষে এদিন থেকে সারা বছরব্যাপী 84টি গাছ রোপণ কর্মসূচি শুরু এবং খুব অল্প সময়ের মধ্যে 84টি গাছ রোপণ করা হয় সকলের ঐকান্তিক সহযোগিতায়। 1 অক্টোবর
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ছিল অধ্যাপক দেবব্রত রায়ের বিশেষ আবেগের দিন। 1 অক্টোবর 2024 যতীন্দাসনগর স্পোর্টিং ক্লাবে আয়োজিত রক্তদান শিবিরে 16 জন দাতা স্বেচ্ছায় রক্তদান করে শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি সম্মাননা প্রদর্শন করেন। 21 জানুয়ারি 2025 শ্রদ্ধেয় অধ্যাপক দেবব্রত রায়ের প্রথম প্রয়াণ বার্ষিকী উদযাপন ও স্মৃতিচারণ করা হয় যতীন্দাসনগর স্পোর্টিং ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে। 1 অক্টোবর 2025 একই সঙ্গে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ও দুর্গাপূজায় নবমীর দিন। তা সত্ত্বেও এদিন আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হন প্রচুর অনুরাগী এবং 25 জন দাতা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অঞ্জলি প্রদান করেন প্রিয় শিক্ষক মহাশয়কে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে অর্থ সাহায্য ও জনমুখী কাজে নিজেদের দায়বদ্ধতার প্রকাশ অধ্যাপক দেবব্রত রায় স্মৃতিরক্ষা কমিটির কাজের অন্তর্গত। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা শুধুমাত্র রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা বা রক্তদান শিবির সংগঠিত করাই নয়। অধ্যাপক দেবব্রত রায় ছিলেন এক বহুমুখী প্রতিভার স্বাক্ষর। বিভিন্ন ধরনের জনমুখী কাজ যেমন দুস্থ মেধাবী ছাত্রদের সাহায্য প্রদান, জনশিক্ষা প্রসার, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি এই কমিটির কাজের পরিকল্পনার অন্তর্ভুক্ত। রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের বর্তমান অধ্যক্ষ শিল্পপীঠের ছাত্রদের মধ্যে রক্তদান কর্মসূচিতে জোয়ার এনেছেন। এই কর্মসূচিকে আরও জোরালো করতে আমাদের প্রস্তাব, যে ক্লাসের সর্বোচ্চ সংখ্যক ছাত্র স্বেচ্ছায় রক্তদান করবে তাদের অধ্যাপক দেবব্রত রায় নামাঙ্কিত ট্রফি দেওয়া হবে অধ্যাপক দেবব্রত রায় স্মৃতিরক্ষা কমিটির তরফে। বর্তমান অধ্যক্ষের কাছে আমাদের বিনীত নিবেদন, দীর্ঘদিন ধরে চলে আসা শিল্পপীঠে 1 অক্টোবর রক্তদান শিবিরের পুনরায় আয়োজন করুন। অধ্যাপক দেবব্রত রায় স্মৃতিরক্ষা কমিটি সবসময়ই আপনার সঙ্গে আছে। ছাত্র হিতার্থে আপনার যে কোনো কাজে আমরা অংশগ্রহণ করব সানন্দে, আমাদের অঙ্গীকার। শেষে এটুকুই বলবো, আজ যদি আমরা প্রত্যেকে তার প্রদর্শিত পথে সামান্য হলেও চলার চেষ্টা করি তাহলেই তার প্রতি আমাদের শ্রদ্ধা সার্থক হবে। তার আদর্শ আমাদের পথ দেখাক, আমাদের শক্তি দিক, এই কামনা করি। স্মারক বক্তৃতায় অনুষ্ঠান শেষে ধন্যবাদ দেওয়ার কোনো রীতিনীতি নেই, তাই অগ্রিম দেবব্রত রায় স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল সম্মানীয়কে বলছি, অন্তরের অন্তঃস্থল থেকে দেবব্রত রায় স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আগামী দিনে আমাদের পাশে থাকবেন, আমরা তার চিন্তাভাবনাকে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এখন আমি শ্রদ্ধেয় দেবব্রত রায়ের জীবন ও কর্ম সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু বিবৃতি রাখতে অনুরোধ করব আমাদের সম্মানীয় সদস্য শ্রী সুদেব মিত্র মহাশয়কে। সুদেবদাকে আসতে অনুরোধ করছি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ, স্বামী একব্রতানন্দ মহারাজ, স্বামী দয়ানন্দ মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসীবৃন্দ এবং আমার প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষকবৃন্দ এবং ছাত্রদের সবাইকে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে সংক্ষিপ্ত জীবনচিত্র পেশ করার চেষ্টা করছি। সময় আমাকে দিয়েছে 6 মিনিট, সেটা প্রায় সমুদ্রে 1 ঘটি জল তোলার মতো ব্যাপার। ইতিমধ্যে দেবব্রত রায় স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে শিক্ষক দেবব্রত রায়ের একটা সৃজনশীল জীবন তরঙ্গের পত্রিকা আপনারা পেয়ে গেছেন। ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছন্ত থেমো না, স্বামীজির এই অমোঘ বাণী দেবব্রত রায় তার সুদীর্ঘ কর্মজীবনে অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং হাজার হাজার ছাত্রকে অনুপ্রাণিত করেছেন। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল, সেন্ট্রাল কলেজ, পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক। তার কর্মজীবন শুরু হয় এমএন দস্তুর, পরে যেসব ঘুরে ছাত্র পড়ানোর নেশাতে এই হল সংলগ্ন রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ এ শিক্ষকতা করেন 1966 সাল থেকে 2000 সাল পর্যন্ত। প্রখ্যাত চিকিৎসক ডক্টর শশীভূষণ রায় এবং মাতা প্রভা রায়চৌধুরীর 2 সন্তানের জ্যেষ্ঠ পুত্র দেবব্রত রায় ছিলেন অকৃতদার। স্কুল জীবনে সর্ববিষয়ে পারদর্শিতার জন্য স্বর্ণপদক লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর ত্রিগুণা সেন তৎকালীন রেক্টর সংস্পর্শে আসেন এবং যা তার জীবনের মোড় অন্যদিকে ঘুরিয়ে দেয়।
হকি ক্রিকেটে বিশ্ববিদ্যালয় ব্লু একই সাথে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি হতে শুরু করে। 1962 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে পশ্চিমবাংলার প্রথম স্বেচ্ছা রক্তদান শিবির হয়, সেই শিবিরের সংগঠক ছিলেন তিনি। এই শিবিরটা কিন্তু 7 দিন ধরে চলে, তখন কিন্তু একদিনে 30টার বেশি রক্ত সংগ্রহ করতে পারত না। এরপর ছাত্র পড়ানোর সাথে সাথেই 13 বছর প্রথম ডিভিশনে ক্রিকেট খেলা তার বহুমুখী প্রতিভার নিদর্শন। 1970 থেকে 1976 পর্যন্ত স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের সিনিয়র বোর্ড অফ এক্সামিনেশন এবং সিলেবাস কমিটির সদস্য। 1971 থেকে 1979 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সেনেট ও ওয়ার্কিং কাউন্সিল আর যাদবপুর ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সদস্য হিসাবে দক্ষতার পরিচয় দিয়েছেন। শিক্ষা সংস্কার ও পরিকল্পনা, পাঠ্যক্রম উন্নয়ন, সংশোধনের জন্য দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে সরকারের বিভিন্ন বিশেষজ্ঞ কমিটির সদস্য ছিলেন। স্টুডেন্ট হেলথমের সঙ্গে জড়িত থাকার সময় ছাত্রদের জন্য হাসপাতাল, পলিক্লিনিক স্থাপন, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ কর্মসূচি ও উন্নয়নের পরিকল্পনা, স্বাস্থ্য শিক্ষা বিষয়ে বিভিন্ন সচেতনামূলক প্রচার অভিযান কার্যক্রম পরিকল্পনার উদ্যোগ নিয়েছিলেন। সারা ভারত স্বেচ্ছা রক্তদান দিবস 1 অক্টোবর 1971 সাল থেকে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়াতে শুরু হয় রক্তদান শিবির। 1980 সাল থেকে 1 অক্টোবর থেকে এই রক্তদান শিবির হতে শুরু করে এবং বছরে 2টো করে শিবির হয়, যা প্রাক্তন এবং বর্তমান, তখনকার দিনে যে বর্তমান ছাত্রদের একটা পুনর্মিলন উৎসব ছিল। এখনও শিল্পপীঠ এই ধারাকে বজায় রেখেছেন, তার জন্য প্রণাম জানাই মহারাজকে। এবং যদিও তারিখটা ভিন্ন, কিন্তু সেই রক্তদান শিবিরের বিস্তার কিন্তু ব্যাপকভাবে বেড়েছে এখন কলেজের এই রক্তদান শিবিরে। সমাজের সকল শ্রেণীর মানুষকে রক্তদানের উদ্বুদ্ধ ও সচেতন করার জন্য এবং রক্তদানকে এক আন্দোলন রূপ দেওয়ার জন্য 1980 সালের 20 জানুয়ারি অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল প্রতিষ্ঠান করেন, যে সংগঠন আজ 46 বছর ধরে তার দিক নির্দেশিত পথে, মানব সেবার পথে এখনও নিবেদিত। একক অবদানের পরিবর্তে সাংগঠনিক তথা সংঘবদ্ধ অবদানের প্রবক্তা তিনি ছিলেন। তাই তিনি জেলায় জেলায় সম্পূর্ণ স্বাধীন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করতে সাহায্য করেন, যা রক্তদান আন্দোলনকে পশ্চিমবঙ্গে এক ভিন্নতর উচ্চতায় পৌঁছে দেয়। সারা পশ্চিমবাংলা জুড়ে স্কুল, কলেজ, বিভিন্ন পাঠ্যক্রমের মাধ্যমে দেবব্রত রায় সকলের প্রিয় দেবুদা বলে পরিচিত ছিলেন। আজকের প্রধান বক্তা স্বামী দিব্যানন্দ মহারাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন রক্তদান আন্দোলনকে সফল করার জন্য। আমাদের মনে আছে ত্রিপুরাতে যখন মহারাজ দায়িত্বে ছিলেন, তখন ত্রিপুরাতে অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ত্রিপুরা স্বামী দিব্যানন্দ মহারাজ এবং দেবুদার যৌথ উদ্যোগে কিন্তু তৈরি হয়েছিল। 1990 সালে ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের দ্বারা প্রকাশিত ন্যাশনাল গাইডবুক অন ব্লাড ডোনার মোটিভেশনের প্রথম সংস্করণ ও 2003 সালে ন্যাকো দ্বারা প্রকাশিত দ্বিতীয় সংস্করণের অন্যতম লেখক ছিলেন তিনি। ভারত সরকারের ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও প্ল্যানিং কমিটির অন্যতম পরামর্শদাতা ও বিশেষজ্ঞ ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইন্টারন্যাশনাল রেড ক্রসের আমন্ত্রণে পৃথিবীর বহু দেশে রিসোর্স পার্সন হিসেবে রক্তদানকে জনপ্রিয় করার কাজে লেগে থাকেন এই শতাব্দীর গত দশক পর্যন্ত। বন্ধুবৎসল, ছাত্রদের প্রিয় রায় সাহেব পরবর্তীতে দেবুদার জীবন স্বামীজি আর রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথেই চলেছে। শিশুদের ভালোবাসতেন। যাদবপুর বিদ্যাপীঠের নার্সারি ও প্রাথমিক বিভাগের সচিব হিসাবে প্রায় 1.5 দশক দায়িত্ব বহন করেন। আজ যখন ফান্ড রেইজ করে চিকিৎসার কথা চিন্তা করা হচ্ছে, তখন গত শতাব্দীর 7 দশকে এই রামকৃষ্ণ মিশনের শিল্পপীঠের এক ছাত্রকে শিক্ষক ও ছাত্রদের কাছ থেকে চাঁদা তুলে ভেলোরে পাঠানো হয় তার চিকিৎসার জন্য। দেবুদা সারা ভারতবর্ষের প্রচুর মন্দির ঘুরেছেন। তিনি কিন্তু পুজো দিতেন না, কিন্তু প্রসাদ খেতে তার কোনো অনীহা ছিল না। যাই প্রসাদ পেতেন তাই কিন্তু তিনি গ্রহণ করতেন। মৃত্যুর কয়েক মাস আগে পর্যন্ত উনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। অসাধারণ স্মৃতিশক্তি, নিঃস্বার্থপরতা, শৃঙ্খলাপরায়ণতা, সময়ানুবর্তিতা, নির্ভীকতা ও বক্তব্য উপস্থাপনায়
পারদর্শিতা এসবই ওনার প্রজ্ঞা ও সুতীক্ষ্ণ মেধার পরিচয়। তিনি বিশ্বাস করতেন রবীন্দ্রনাথের বিখ্যাত উক্তি, মর্ত জীবনের সুদীব যত ধার, অমর জীবনের লভিব অধিকার। ধন্যবাদ সবাইকে, নমস্কার। শ্রী সুদেব মিত্রর মুখে অল্প পরিসরে আমাদের সর্বজনশ্রদ্ধেয় বহুমুখী প্রতিভার যিনি ছিলেন তার অল্প সময় কিছু শুনলাম। আজকের স্মারক বক্তব্য পেশ করার জন্য যার পদধূলিতে আমরা ধন্য হয়েছি, শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ সম্বন্ধে আমরা দু চার কথা শুনে নেব। অনুরোধ করছি দীপক বোস মহাশয়কে। স্বামী দিব্যানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একজন প্রবীণ সন্ন্যাসী। পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি। দিব্যানন্দজি মহারাজ মিশনে যোগদান করেন 1972 সালে। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শিক্ষাকেন্দ্রে তিনি শিক্ষকতা করেছেন বহু বছর ধরে। তিনি বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে উপাধ্যক্ষ ও রহড়া বিবেকানন্দ সেন্টেনারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2 দশক ধরে শিক্ষকতার পাশাপাশি তিনি আগরতলা, মালদা ও সারদাপীঠ রামকৃষ্ণ মিশনের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন কোর্সে বক্তৃতা দিয়ে থাকেন। অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের রক্তদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক বিভিন্ন পাঠ্যক্রম ও কর্মশালায়ও তিনি সেবা বিষয়ে প্রেরণাদায়ী ক্লাস নিয়ে থাকেন। তিনি রামকৃষ্ণ মঠের একজন ট্রাস্টি ও বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির একজন সদস্য। বর্তমানে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহসভাপতি এবং কাশীপুর উদ্যান বাটিস্থ রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাকে প্রায়ই ছুটে বেড়াতে হয় মঠ ও মিশনের কাজে। শ্রীরামকৃষ্ণের শিবজ্ঞানে জীবসেবার ভাবনায় উদ্দীপ্ত এবং স্বামী বিবেকানন্দের জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই ভাবধারাকে নিজ অন্তরে উপলব্ধি করা স্বামী দিব্যানন্দজি মহারাজ আধ্যাত্মিক নির্দেশনা, দীক্ষা অনুষ্ঠান পরিচালনা ও শিক্ষামূলক কাজ ছাড়াও জনহিতকর বহু কাজে যুক্ত আছেন। গীতায় বর্ণিত কর্মযোগের একজন প্রকৃত কর্মযোগী হিসেবে তার সমস্ত কাজ আধ্যাত্মিক প্রচার ও শিক্ষাদান যেন মানব সেবাকেই কেন্দ্র করে। প্রায় 18 বছরের অধিককালব্যাপী তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারের বন্দীদের মানব জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য অনুপ্রাণিত করে আসছেন। পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতেও তিনি যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের যখন যে প্রতিষ্ঠানে ও কেন্দ্রে তিনি কাজে নিযুক্ত থেকেছেন সেখানেই তিনি সেখানকার স্থানীয় সংগঠনগুলিকে রক্তদান আন্দোলনে কাজ করতে অনুপ্রাণিত করেছেন। এছাড়া আরও বহু সেবামূলক কাজের সাথে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন, যা বর্ণনা করে হয়তো শেষ করা যাবে না। আজ তার পরিচিতি আমার মনে হয় স্বয়ং তিনি নিজেই। রক্তদান আন্দোলনের একজন অন্যতম পথিকৃৎ বিশিষ্ট সমাজসেবী, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়ার প্রাক্তন অধ্যাপক দেবব্রত রায়, যার স্মরণে আজকের স্মারক বক্তৃতার আয়োজন, তার সাথে স্বামী দিব্যানন্দের নিবিড় যোগাযোগ ছিল। স্বেচ্ছা রক্তদান ও মানব সেবা যে ছিল এই দুজনেরই কাজের অঙ্গ। স্বভাবতই 2য় বার্ষিক অধ্যাপক দেবব্রত রায় স্মারক বক্তৃতায় বক্তা হিসেবে তাকে পেয়ে আমরা সকলেই আনন্দিত ও অধীর আগ্রহে অপেক্ষা করছি তার বক্তব্য শোনার জন্য। দেবব্রত রায় স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে স্বামী দিব্যানন্দজি মহারাজকে দেবব্রত রায় ও মানব সেবা বিষয়ে তার সুললিত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। उपस्थित सन्यासी বৃন্দ, আমাদের দেবুদার ছোট ভাই সুব্রত রায়
এবিবিডির যারা সদস্যরা আছেন এবং আমাদের রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের অধ্যাপক, শিক্ষাকর্মী এবং ছাত্র ভক্তবৃন্দ যারা আছেন সকলকে শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। 1984-তে আমি রহড়া কলেজে ছিলাম, তখন থেকে 40 বৎসর এই সুন্দর মানুষটির সাথে আমার পরিচয় ছিল খুব ঘনিষ্ঠভাবে। এর পিতা স্বামী শারদানন্দ মহারাজের আশ্রিত ছিলেন, মা ছিলেন বিরজানন্দ মহারাজজির আশ্রিতা এবং তার আরেক ভাই এদের জ্যাঠামশাই তিনিও শরৎ মহারাজ বা শারদানন্দজির মন্ত্র শিষ্য ছিলেন। ওর বাবা ওইরকম স্বাধীনতা সংগ্রামী হিসেবে কাজ করেছেন দীর্ঘ 7 বৎসরের মতো। এবং দেবুদার খুব ইচ্ছে ছিল ডাক্তারি পড়েন, কিন্তু ডাক্তারি পড়লে পরিবারের ছোটদের দেখা যাবে না, ডাক্তারদের স্বনির্ভর হতে দেরি হয়, সেই জন্য ওকে ইঞ্জিনিয়ারিং পড়তে বলেছিলেন। আর ওর খুব সৌভাগ্য হয়েছিল ওই পড়ার সময় ডক্টর ত্রিগুণারঞ্জন সেনের সাথে তার পরিচয় হয়। পরবর্তীকালেও অনেক দিন তার সাথে পরিচয় ছিল। আমি একবার অ্যাসোসিয়েশনের সার্টিফিকেট কোর্সে গিয়েছিলাম যাদবপুরে, সেখানে উনি আমাকে দেখালেন একটা নতুন এক্সিবিশন হয়েছে ডক্টর সেনের উপরে এবং তার উপরে একটা সুন্দর বই বেরিয়েছে, সে বইটিও আমাকে একটা উপহার দিলেন। সত্যি কোন দিকে বলা যায়, উনি সর্ব বিষয়ে চিন্তা করতেন। বলা হলো একটু আগে সুদেব বাবু বললেন, সেই রকমই বহুমুখী প্রতিভা ছিল তার। একটা বিষয়ে খুব জোর ছিল, কি করে স্বেচ্ছা রক্তদান, নিরাপদ রক্ত সঞ্চালন করা যায়। এবং শুধু আমাদের দেশে নয়, বিদেশেও গিয়েছেন, এই ব্যাপারে অনেক কাজ করেছেন। আমাকেও একবার অনুরোধ করেছিলেন, আমি তখন বলেছিলাম আমি এখন নতুন সন্ন্যাসী, আমাদের বেলুর মঠ থেকে বাইরে যাওয়ার অসুবিধে আছে, আবার পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, এইসব কারণে আমি বিদেশে যাইনি রক্তদাতাদের সম্মেলন বা অন্য কাজে রক্তদান আন্দোলনের ব্যাপারে আলোচনা করতে। কিন্তু ভারতবর্ষের অন্য জায়গায় ম্যাড্রাসে গিয়েছি, দেবুদারা গিয়েছেন, করুণাবদা গিয়েছেন, আরো অনেকে গিয়েছেন। তমলুকে গিয়েছি রাজ্য সম্মেলনে, সেখানে আমার সৌভাগ্যই বলবো ফাদার বেকারের সাথে পরিচয় হয়েছিল খুব ঘনিষ্ঠভাবে। ফাদার বেকারের সাথে আমি রাস্তায় হেঁটেছি চক্ষুদান বিষয়ে, এবং এই রকমের বহু মানুষের সাথে, ভালো ভালো মানুষের সাথে আমার পরিচিতি হয়েছিল এবিবিডির মাধ্যমে। এত সুন্দর একটা ট্রান্সপারেন্ট অর্গানাইজেশন, রক্তদান ছাড়া আর কিচ্ছু করেন না। মিটিং হতো কমিটির, সেখানে চা পান ছাড়া আর কিচ্ছু হতো না। আর চায়েরও জন্যে এক এক দিন পয়সা দিতেন, ছোট্ট ভাঁড়ে চা খাওয়া হতো। এত সরল লাইফস্টাইল ছিল, জীবনচর্যা এই আমাদের অ্যাসোসিয়েশনের, সেটা সত্যি লক্ষ্য করার মতো। আর দেবুদার নেতৃত্ব ছিল, দেবুদা সবসময় যে সেক্রেটারি ছিলেন, সভাপতি ছিলেন তা নয়, উনি কিং মেকারের মতো ছিলেন। বহু ছেলে মেয়েকে কাজে উদ্বুদ্ধ করেছেন। আর ডিসিপ্লিন বলা রাখে না। একটি এক্সিবিশন হবে, সুন্দর এক্সিবিশন ব্লাড ডোনেশনের বিষয়ে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী আমন্ত্রিত, তিনি ইনগারেট করবেন, কিন্তু তার দেরি হচ্ছে। আমি উপস্থিত আছি, দেবুদা বললেন মহারাজ আপনি উদ্বোধন করে দিন, আমরা কারো জন্য 1 সেকেন্ডও দেরি করব না। সত্যি সত্যি অনেক স্টুডেন্ট বিভিন্ন স্কুলের উইথ ইউনিফর্ম তারা এসেছেন এক্সিবিশন দেখার জন্য। তা আমরা শুরু করে দিলাম। পরে মন্ত্রীমশাই এলেন, মন্ত্রী আবার আমার শহরেরই মানুষ, অম্বরীশ বাবু, তাকে বললাম দেখুন আমি এটা ওপেন করে দিয়েছি, ছেলে মেয়েদের কষ্ট হচ্ছিল। তখন বললেন ভালো করেছেন, আমরা সময় মতো সত্যি সব জায়গায় কথা দিয়ে যেতে পারি না। অন্য অর্গানাইজেশন হলে 1 ঘন্টা ওয়েট করতো, কিন্তু দেবুদা 1 মিনিটও ওয়েট করেননি। এই ডিসিপ্লিন যে কাকে বলে সেটা সত্যি এই অ্যাসোসিয়েশনের কাজ দেখে বোঝা যেত। এখনো আশা করি সেইভাবেই চলে। আমি মাঝে মাঝে যাই অ্যাসোসিয়েশনের কাজে, কোনোদিনই ওই ইনডিসিপ্লিন দেখিনি। যাই হোক, দেবুদা পথ দেখিয়েছেন, এবং শুধু রক্তদান আন্দোলন নয়, কলকাতায় যে স্টুডেন্টস হেলথ হোম সেই বিষয়েও যথেষ্ট কাজ আছে ওর। এবং
সকলে তাকে স্মরণ করে, ভুলতে কেউ পারবে না। আর যদি সবাই চলে যায় প্রেজেন্ট জেনারেশনের, আগামী জেনারেশনও দেবুদাকে মনে রাখবে। আমার আজকে মনে হচ্ছিল উইকিপিডিয়ায় অনেকের কথা বলে, রাস্তায় আস্তে আস্তে আমি দেখছিলাম গুগলে দেবুদার নাম আছে কিনা। দেবুদার নাম বলতে একজন কার্ডিওলজিস্টের নাম বললো, অনেকক্ষণ ইংরেজিতে, কলকাতায় বিখ্যাত কার্ডিওলজিস্ট আছেন ডক্টর দেবব্রত রায়, তার কথা। অনেক কষ্ট করে এবিবিডি লেখায় তমলুক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের একটা নোটিশ দেখলাম, দেবুদার এরকম একটা স্মারক বক্তৃতা হবে, তার একটা কার্ড ছাপিয়েছে, সেই কার্ডটা সমেত একটা ঘোষণা আছে। এরকম মানুষদের কথা একবারে থাকা উচিত চিরকালের জন্যে। শেষের দিকে উনি বুদ্ধ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এর মধ্যে ডুব দিয়েছিলেন, যাকে ডুব দেওয়া বলা যায়। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্ন ধন। আর আনন্দমগ্ন পুরুষ ছিলেন। আর বলছিলাম সমস্ত ছোট ইয়াং স্কুল, কলেজের, বিশেষ করে ইউনিভার্সিটির আর বিভিন্ন প্রফেশনের মানুষকে আকর্ষণ করত তার ব্যক্তিত্ব। সেজন্য অনেক কর্মী ছিলেন এবং তারা বিভিন্ন জায়গায় গিয়ে ছড়িয়ে ছড়িয়ে রক্তদানের কাজে যুক্ত থাকতেন। আমরা ক্যাম্প করব, সেখানে 3-4 প্রতিনিধি গিয়েছেন। সার্টিফিকেট লেখা থেকে শুরু করে ক্যাম্পটা আমাদের অর্গানাইজ করতে সুবিধে হতো অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা থাকলে। অপূর্বভাবে কাজ হয়। তো সেই দেবুদার চরিত্র বলা হলো অনেক। দেবুদার ত্যাগ, তার তপস্যা, তার সাধনা, তার মেধা, যত স্টাডি মেটেরিয়াল সবগুলো দেবুদার কনসেপ্ট। আর ওর ভাইরা বা সদস্যরা, মেম্বাররাও করেছেন কাজ, কিন্তু দেবুদার অনেকটা পোর্শন তার কন্ট্রিবিউশন। সত্যি অনবদ্য। আর একটা অদ্ভুত ধারণা ছিল যে আমরা ডোনেশন ইন ক্যাশ বেশি নেব না। LNT টাকা দেবে প্রচারপত্রের, বইয়ের, ক্যাশ টাকা নিতেন না। ক্যাশ ফান্ড যত কম থাকে কমিটির হাতে তত ভালো মনে করতেন, কারণ অনেস্টিটা থাকবে, প্রিজার্ভ হবে, ধারাটা ঠিক থাকবে। যদি আমার 1 কোটি টাকা হয়ে যায়, সেক্রেটারি, প্রেসিডেন্ট এরা কতটা ভালো থাকবেন ঠিক নেই। এইসব উনি ভাবতেন না, কিন্তু ওনার আইডিয়াটা ওইরকম ছিল যে আমি ক্যাশে টাকা নেব না, কাইন্ডসে নেব। সেই জন্য সব প্রচারপত্রে একটা ছোট্ট হয়তো রিকগনিশন আছে যে LNT এই বইটা ছাপিয়ে দিয়েছে। সেরকমই সমস্ত মেটেরিয়ালগুলো দেবুদা ওইভাবে আনতেন। 1000, 10,000, 50,000 হয়তো লিফলেট তৈরি হতো ওই পদ্ধতিতে। ওই বললাম মিটিংয়ে 1 কাপ চা 1 ঘন্টা আলোচনা হবে, 1 কাপ ছোট্ট ভাঁড়ের চা পাওয়া যেত। কেউ যদি ভাবে একটা বিরাট বড় প্যাকেট পাওয়া যাবে 500 টাকার, তা নয়, কোনোদিন হয়নি। এরকমই এই অ্যাসোসিয়েশনকে পরিচালনা করেছেন সেবা ভাবে। আমার মনে হচ্ছিল ভারতবর্ষে এই সেবা ভাব বহু দিনের। বৈদিক যুগে উপনিষদের ঋষিরা বলছেন, সত্যকে দর্শন করে, অনুভব করে, ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যচিৎ ধনম। এই ঈশ্বর সর্বভূতে আছেন এইটি জেনে ত্যাগের মাধ্যমে এনজয় করো, ভোগ করো। এই যে আমরা অপরের ধন আহরণ করার চেষ্টা করি বা বেশি অ্যাকুমুলেট করার চেষ্টা করি, উপনিষদ বলছেন ধন আবার কার, কতদিন থাকবে, তোমার সাথে কি যাবে। দুনিচাঁদ বলে গুরু নানকের এক চেলা ছিল, প্রচুর টাকা হচ্ছে আর গুরুগৃহে যাওয়াই বন্ধ করে দিয়েছে। বাড়িতে 1 লাখ টাকা হলেই তখনকার দিনে একটা করে ফ্ল্যাগ ওড়াতেন। হোটেলে যেমন নানা কালারের ফ্ল্যাগ হয়, তোর ছাদটা ভরে গিয়েছিল ফ্ল্যাগে, আর স্পেস নেই। গুরু একদিন ডেকে পাঠালেন, বলেন এই যে তুই এত টাকা করেছিস, এত বাড়ি গাড়ি, এইগুলো কি তোর সাথে যাবে রে মরার সময়? দুনি বোকার মতো বলে ফেললো যে হ্যাঁ সব নিয়ে যাব, অনেকগুলো লরি আছে, সব ঘর বাড়িগুলো ভেঙে ট্রান্সপোর্টে নিয়ে চলে যাব। গুরু বলেন একটা ছোট্ট কাজ কর, আমার একটা ছোট্ট সূচ আছে যেটা আমি পাগড়ি ছিঁড়ে গেলে, জামা ছিঁড়ে গেলে সেলাই করি, ওই সূচটা নিয়ে রাখ, আমি তো আগে যাব, তুই পরে যাবি, তখন ওটা নিয়ে আমাকে পৌঁছে দিবি পরলোকে। দুনি বলল ঠিক আছে, কথা দিলাম। বাড়ি আসতেই ওর স্ত্রী জিজ্ঞেস করলেন, গুরুজি কি বললেন? গুরুজি এই কথা বললেন, আমাকে দায়িত্ব দিলেন সূচটা নিয়ে যাবার। তখন ধিক্কার দিলেন, ছি ছি, তুমি মৃত্যু দেখনি? মৃত্যুর সময় মানুষ তার নিজের প্রিয় এই শরীরটা, সেটাকেই ছেড়ে যায়।
ঘর বাড়ি টাকা পয়সা সব থাকে, চিরকালের জন্য পড়ে থাকবে সব, কিন্তু তোমাকে একলাই যেতে হবে। একলা এসেছিলে, একলাই যাবে। আলেকজান্ডার দি গ্রেট, তারও এরকমের অনুভব হয়েছিল। এক সন্ন্যাসী বলেছিলেন, তোমার যে অ্যাকুমুলেশন সব অপরের ধন, তুমি কতদিন বাঁচবে? বেশি দিন বাঁচবে না, যাওয়ার সময় তোমার মৃত্যু আছে সামনে, মাকে হয়তো দেখতে পাবে না। আলেকজান্ডারের বড় জীবনীতে পাওয়া যায়, উনি রাস্তাতেই অসুস্থ হয়েছিলেন। তারপরে দুটো নির্দেশ দিলেন, ডাক্তাররাই আমার ডেড বডি ক্যারি করবে। সবাই জানবে মৃত্যু যখন হয় তখন ডাক্তাররাও কিছু করতে পারে না, ডাক্তাররা কিছুদিন আয়ু দিতে পারে। দেবী সেটি এখনো প্যাডে লেখেন, উই ট্রিট, গড কিওরস, ঈশ্বর আরোগ্য দেন। যার যেদিন যাবার থাকে ডেট অফ এক্সপায়ারি লেখা থাকে না, মেডিসিনই লেখা থাকে, কিন্তু যার এক্সপায়ারি যেদিন, খাবারগুলোতে আজকাল লিখে দেয় ইউজ বিফোর দিস। এখন ফুড সার্টিফিকেট দিতে হয়, ফুড লাইসেন্স পেতে হলে। যাই হোক না কেন, তো মৃত্যু হবেই। সেই জন্য আলেকজান্ডার বললেন, আমার ডেড বডি ক্যারি করুক ডাক্তাররা। মৃত্যুর আগেই বলেছিলেন। আর যত অ্যাকুমুলেটেড ওয়েলথ আছে সব গরিব দুঃখীর মধ্যে বিতরণ করে দাও। এ তো সব অন্যের জিনিস, আমি সঞ্চয় করেছি। ওর তো রাজ্য খুব ছোট্ট ছিল, তারপরে জোরপূর্বক বল ছিল, শক্তি ছিল, সমস্ত রাজ্য বিভিন্ন রাজাদের দখল করে তিনি সম্পদ আহরণ করেছিলেন। এই কাজগুলো ওর যারা ফলোয়ার তারা করেছেন। সত্যি এই ত্যাগের শিক্ষা সেটা দেবুদার জীবনে ছিল। দেবুদা এই প্রত্যেক বৎসর যে 1 অক্টোবর স্বেচ্ছা রক্তদাতা দিবসে রক্তদান আয়োজন করতেন, তখন প্রায় 1 মাস আগে বা 3 সপ্তাহ আগে চিঠি লিখতেন। অনেক সময় চিঠিগুলো শিক্ষক দিবসের দিনে লেখা, 5 সেপ্টেম্বর, এবং যারা রক্ত দিয়েছেন সেই প্রাক্তন ছাত্রদের উনি চিঠি পাঠাতেন আর বলতেন, আমার বাড়ির ঠিকানায় চিঠির উত্তরটা দিও, তুমি আসছো কিনা। এত ইন্সপায়ার করতেন, বলার নয়। সেরকম একটি চিঠির মধ্যে লিখছেন এক সুন্দর কথা, সাহিত্য তুলে বলছেন, এক নিরুদ্দিষ্ট সন্তানের মাতা এক পৃথিবী পর্যটককে ব্যাকুল আগ্রহে তার সন্তানের সন্ধান জিজ্ঞাসা করিতেছেন। এটা আমি তমলুকে রাজ্য সম্মেলনে শুনেছিলাম, দেবুদার কাছে একটু বড় করে গল্পটা বলেছিলেন। মা বলিতেছেন, আমার সন্তান নগণ্য নয়, পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যেও তাহাকে চেনা যায়। পর্যটক বর্ণনা করে নানা মহামানবের কথা, বক্তার কথা বলে প্রথম। মা বলেন, না সে নয়, আমার ছেলে খুব ভালো বক্তা ছিল না। পর্যটক বলে, এক মহাযুদ্ধের মধ্যে এক মহাবীরকে আমি দেখেছি। মা বলেন, না না সে নয়, সে নয়, কারো গায়ে কখনো হাত দেয়নি, কাউকে মেরে ফেলেনি, কখনো মারবেও না যুদ্ধ করতে গিয়ে। ঈশ্বরের ধ্যানমগ্ন এক সন্ন্যাসী, মুখে স্বর্গীয় জ্যোতি, না না সেও নয়। সেই যার ছেলে হারিয়ে গেছে, সেই মা ছেলে খুঁজতে আশা করে এসেছিল, ইনি সারা পৃথিবী ঘুরেছেন, নিশ্চয়ই আমার ছেলের সাথে কোথাও দেখা হয়েছে। তোমার ছেলের ফটো আছে? না না ফটো নেই। তখন বলেছিলেন, কোটি লোকের মধ্যেও তাকে চেনা যায়। এই রকমের কাহিনীটি বলছেন, না সেও নয়। তবে চিন্তা করিয়া এবারে পর্যটক বলে, এক দ্বীপে দেখেছি কুষ্ঠাশ্রমে এক মহাপ্রাণকে, তিনি রুগীদের সেবায় আত্মনিয়োগ করেছেন। তাকে সে ব্যাধি আক্রমণ করতে ছাড়েনি, তবু তার ক্লান্তি নেই, নেই বিরক্তি নেই। ব্যাকুল আগ্রহে মা বললেন, সেই 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 আমার সন্তান। তমলুকে অনেক মানুষ ছিলেন, তখন তিনি একটা অনুরোধ করেছিলেন, অনেক ইয়াং ছেলে মেয়ে এসেছিল, তারা অ্যাকচুয়ালি একটু গল্প করছিল। তারপরেই তাদের মনটাকে উচ্চগ্রামে নিয়ে গিয়ে দেবুদা বললেন, তোমরা কি কেউ পারো এই রকমের সন্তান হতে, যে নিজে ত্যাগ করে অপরের জন্যে ভাববে এবং নিজের কথা কম ভাববে বা ভাববে না। এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার হয়েছিল সেদিন। ওই বক্তৃতার মধ্যে যারা আছেন সেদিন শুনেছেন, তার কথা মনে করতে পারেন। খুব
শোনার মতো গল্প বলতেন। বলেছেন একদিন ওই মোটিভেশন ক্যাম্পে সুন্দরবনে হিঙ্গলগঞ্জে, বলছেন জানেন একবার ভোর রাত্রে এক পুরোহিত, তার একটা সাদা টকবগে ঘোড়া ছিল, সেই ঘোড়া নিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে শুনলেন কাতর ধ্বনি। কেউ একজন বলছেন আমার পেটে খুব ব্যথা, শুল ব্যথা, কেউ কি আমায় একটু অ্যাটেন্ড করতে পারে? ওই পুরোহিতের একটু মন কোমল হয়েছে, তিনি যেই ঘোড়াটা থামিয়ে রোগীর সেবা করতে যাবেন, তখনই রোগীটা উঠে ঘোড়ার জিনটা ধরে, লাগাম ধরে ঘোড়া নিয়ে ছুটতে শুরু করেছে। পুরোহিত বলেন একটু দাঁড়াও না, আমি নেব না তোমার কাছে ঘোড়াটা, তুমি ঘোড়া নিয়ে যাবে, কিন্তু জেনে শুধু একটু কথা শোনো। কেউ যদি জিজ্ঞেস করেন কিভাবে ঘোড়াটা পেলে, তাদের বলবে না। বললে কি হবে? তাহলে পথের ধারে পড়ে থাকা যারা আসল অসুস্থ মানুষ, তাদের কেউ সেবা করতে যাবে না ভয় পেয়ে। তাদেরও যদি পুরোহিতের মতো দশা হয়। চলে গেল চোর, ঘোড়া চোর। রাত্রিবেলায় পুরোহিত ওই হেঁটে হেঁটেই সব কাজ করলেন, করে তারপরে শুতে যাবেন। সেই সময় কড়া আঘাত হলো, শব্দ হলো তার দরজায় ওপার থেকে। কে? দরজা খুলে দেখলেন ওই ছেলেটা যে চোর চুরি করেছিল, তার ঘোড়া সহ এসেছে আর বলছে ঠাকুর মশাই এই ঘোড়াটা ফেরত নিন, আর আমাকে কথা দিন পথের ধারে পড়ে থাকা অসুস্থ রোগীকে কেউ দ্বিধা করবে না সেবা করতে, সকলেই এগিয়ে যাবে অসুস্থ মানুষকে সেবা করতে। দেবুদা এইভাবেই উদ্বুদ্ধ করেছেন। তিনি বহু বক্তৃতায় ওই আমাদের বিখ্যাত জাহাজের ডুবির কথা বলেছেন। ওই একটা জাহাজ ডুবে যাচ্ছে, বিরাট বড় জাহাজ, সেই জাহাজের ওজন অনেক বেশি। জাহাজের যারা স্রষ্টা তারা ভেবেছিলেন যে এই জাহাজ সেরা জাহাজ, কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, কিচ্ছু হবে না। 1912 সালের 14 এপ্রিল এই আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে তলিয়ে গেল সেই বিশাল সুন্দর জাহাজ টাইটানিক। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। 19 মাইল বা 18 মাইল দূরে একটা ছোট্ট বড় জাহাজ আছে। সেই জাহাজের নাবিকরা ক্যাপ্টেনকে বলল, স্যার সিগন্যাল আসছে, দূর থেকে বুঝতে পারছি ওই একটা জাহাজে বিপদ হয়েছে, আমরা কি যাব? ক্যাপ্টেন বললেন রাত্রিটা বিশ্রাম করো, সকালবেলায় দেখা যাবে। আর 58 কিলোমিটার দূরে এক জাহাজের ক্যাপ্টেন নাবিক সকলকে নিয়ে এগিয়ে এলেন। 2200 মতো যাত্রী ছিল, তার মধ্যে 750-এর উপরে যাত্রী সেফট হয়ে গেল, বেঁচে গেল। যদি নিকটের জাহাজটা আসতো তাহলে কাউকে মরতে হতো না সেদিন। দেবুদা এটা খুব এক্সাইটেড ওয়েতে বলতেন যে দেখো আমাদের কি অবস্থা। তারপরে বলতেন তোমরা কোন জাহাজের ক্যাপ্টেন হতে চাও, ওই দূরের জাহাজটার না কাছের জাহাজটার? দূরের জাহাজের ক্যাপ্টেন হতে চাই আমরা। নিকটের যে জাহাজটা নিকটের মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচাতে এগিয়ে গেল না, তাদের মতো হয়ে কি হবে? আমি মাঝে মাঝে ছেলে মেয়েদের জিজ্ঞেস করি, ইয়াং ছেলে মেয়ে 16 বছর 18 বছর, কাউকে 12 বছরের, কি হবে তোমরা? বেশিরভাগ বলে ডাক্তার হব, নইলে ইঞ্জিনিয়ার হব। কেউ বলে না মানুষ হতে চাই। মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই, আর সব আপনি হইয়া যাইবে। অ্যাসোসিয়েশনের এখনো যারা লিডার আছে তাদের যদি দেখা যায়, সত্যি বলছি অনেকগুলো ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে, যে ভালো মানুষ অন্য জায়গায় সচরাচর পাবে না তোমরা। ভালো মানুষ পেতে গেলে ওই 2-1টা আশ্রমে হয়তো পাওয়া যাবে, আর এই রকমের স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে পাওয়া যাবে। এইরকমই আরেকটা সংগঠন পশ্চিমবঙ্গে কাজ করে, তারা অন্য ফিল্ডে কাজ করে, ওই অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল, সারদা নারী সংগঠন, এই রকমের কিছু সংগঠন যারা মানুষ সবার পথ দেখাচ্ছেন। দেবুদা আমাদের এই রকমের কাজ করতে প্রবুদ্ধ করেছেন। দেবুদার কথায় আমি একবার লীলা মুলগাঁওকার স্মারক বক্তৃতা দিয়েছিলাম।
লীলা মুলগাঁওকার একজন সমাজসেবী, পদ্মশ্রী অ্যাওয়ার্ডী। তার স্বামী ছিলেন সুমন্ত ওই মুলগাঁওকার, টেলকোর চেয়ারম্যান ছিলেন, ডাইরেক্টর ছিলেন, এবং তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন তার আগে ওই টাটা স্টিলের। তো সেই মানুষটি মহিলা, তার একটি ছেলে টু হুইলারে অ্যাক্সিডেন্ট করে অনেক ব্লিডিং হয়, অনেকগুলো হাড় ভেঙে যায় পায়ের, তারপরে অনেক রক্ত দিতে হয়। টেলকোর ম্যানেজিং ডাইরেক্টর চেয়ারম্যান হিসেবে মিস্টার মুলগাঁওকার নোটিশ ঝোলান অফিসে যে আমার ছেলের এরকম বিপদ, তোমরা যদি রক্ত দাও তাহলে আমার ছেলেটা প্রাণে বাঁচবে। ন্যাচারালি কোম্পানির এমপ্লয়িরা গ্রুপ মিলিয়ে রক্তদান করলেন। ছেলেটা কয়েকদিন পরে সুস্থ হয়ে হাঁটতে লাগলো। সেই সময় মায়ের লীলা দেবীর মনে হলো যে আমার ছেলে বড় লোকের ছেলে, ওর বাবা চেয়ারম্যান টেলকোর, টাটার, সেই জন্যেই আমরা ছেলেকে বাঁচাবার জন্য রক্ত পেলাম। ব্লাড ব্যাংক ড্রাই, ব্লাড ব্যাংকে রক্ত নেই। পথের ধারে পড়ে থাকা ছেলে অ্যাক্সিডেন্টে আছে বা মেয়ে, পথের ধারের মানুষ, তাদের কে রক্তদান করবে? সেই জন্য ব্লাড ব্যাংকগুলোকে পূর্ণ করা দরকার। প্রায় 38 সাল থেকে বা 58 সাল থেকে 92 সাল, ওর 76 বছর বয়স বেঁচে ছিলেন। 1916 থেকে 1992, দীর্ঘ 38 বছর 37 বছর তিনি স্ট্রিট কর্নার মিটিং করেছেন মাইক্রোফোন নিয়ে। স্কুল, কলেজ, কোর্ট চত্বর সব জায়গায় গিয়ে লীলা দেবী, মারাঠি মানুষ, তিনি এই রক্তদানের আন্দোলনের কাজ করেছেন। অনেকগুলো অ্যাসোসিয়েশন গড়েছেন। মুম্বাইয়ে যে অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স, লীলা দেবীর কন্ট্রিবিউশন। সত্যি এই কাহিনীগুলো জানতামই না যদি এবিবিডিতে না যেতাম এবং যদি আমি রক্তদান আন্দোলনের সাথে একটু যুক্ত না থাকতাম। এরকমের অনেক কাহিনী শুনেছি। সিএমসি, ওই খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলোর, কিভাবে তৈরি হয়েছে, দেবুদার কণ্ঠস্বর এখনো পাওয়া যায় ক্যাসেটে, সেই কাহিনী উনি বর্ণনা করেছেন। বলছেন যে এক রাত্রে একজন ডাক্তার, পুরুষ ডাক্তার আর তার মেয়ে ভেলোরে আছেন, সিভিল সার্জন। ওদের বাড়িতে 4টি পেশেন্ট পার্টি এলো, মেয়েরা অসুস্থ। ডাক্তারবাবু আপনার মেয়েকে পাঠাবেন, আমার স্ত্রীকে বা মাকে দেখবে। উনি বলছেন ও মেয়ে তো ডাক্তার নয়, ডাক্তারই অনেক দূরে। যে না, আপনাকে নিয়ে যাব না, পুরুষ মানুষকে। ডাক্তার পরের দিনে খবর নিয়েছিলেন 4টি মহিলা মারা গেলেন ওই একটা কুসংস্কারের জন্যে, যে মেয়েদের চিকিৎসা কি করে ছেলেরা করবে। তারপরে এই মেয়েটা খুব জিদ ধরলো, বাবা আমাকে ডাক্তার হতে হবে। সে বিলেতে চলে গেল, ডাক্তার হয়ে ফিরল, এসে বলল এটা মেডিকেল কলেজ করতে হবে। সরকার বললেন যে আগের সিস্টার দরকার, নার্স দরকার, সেবিকা দরকার, ধাত্রীমা দরকার। সেই সময়ে প্রথম নার্সিং ইনস্টিটিউট করলেন। তারপরে সিএমসি তৈরি হলো। সিএমসি তখন প্রথম স্বাধীনতার আগে ওই শুধু মেয়েদের কলেজ ছিল। স্বাধীনতার পরে আস্তে আস্তে ছেলেরাও ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এই সিএমসির গঠনের ইতিহাস দেবুদা খুব করে বলতেন। ওই যে মেয়েটা, সেই মেয়েটার ইচ্ছাতেই এটা হলো। ইচ্ছা থাকলেই উপায় হয়। ওই ঘটনাচক্রে মেয়েটা অনুপ্রাণিত হয়েছিল। 4 জনের মৃত্যু দেখে, মৃত্যুর কথা শুনে সে ডাক্তার হয়ে, মেয়ে ডাক্তার হয়ে, মহিলা ডাক্তার হয়ে সে মানুষের পাশে দাঁড়ালো। এই আমরাও যে কাজ করি তার পেছনে থাকে এই রকমের কিছু ঘটনা থাকে, আর থাকে প্রেরণা অন্য রকমের। যেমন আমরা স্বামীজির কথা শুনি, দেবুদাও এই চিঠিপত্র যেগুলি লিখতেন তার মধ্যে সখার প্রতি কবিতার শেষের কয়েকটা লাইন কোট করেছেন। ভিক্ষুকের কবে কে বলে সুখ, কৃপাপাত্র হে কি ফল, এইসব কবিতাগুলো শেষের দিকে ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এসব আর পায় বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রক্তদানের সাথে এগুলোকে সম্পর্ক করে খুব সুন্দরভাবে ছেলেদের ইন্সপায়ার করতেন। লিখছেন একটা চিঠিতে, 128টি বোতল নিয়ে ওই ব্লাড ব্যাংক আসবে, তুমি কি একটা বোতল পূরণ করতে পারো না? কে পারবে না? যারাই চিঠি পেত সবাই আসতো। প্রথম প্রথম খুব কম রক্তদান হতো, কিন্তু আলটিমেটলি এই কলেজে অ্যাসোসিয়েশনের কাছে অনেকবার প্রাইজ পেয়েছে।
ম্যাক্সিমাম ডোনার এখান থেকেই হতো। এখনো যখন ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, একদিনে না হলেও সেদিন অনেক রক্তদান হয়, 500 পর্যন্ত এখানে রক্তদান হয়, বা 450 ইউনিট, এবং অনেকগুলো ব্লাড ব্যাংক মিলে রক্ত নিয়ে যায় বিভিন্ন জায়গায়। রক্তদানকে একটা সামাজিক আন্দোলন করেছিলেন এই মানুষগুলি, যারা শুরু করেছিলেন। এইভাবেই 20A ফোর্ডাইস লেনে এই সংগঠন একটা দানে জায়গা পেয়েছিল, সেখানেই অফিস করে ছোট্ট স্পেস, সেখানে কতগুলো মানুষ বসে এবং কাজ করে, প্রচারের কাজ, এবং যে বলে খবর দেয় সেখানেই তারা গিয়ে অর্গানাইজেশনে সাহায্য করেন। আর একটা আমাদের এখন ভাবা দরকার, তখনও দেবুদারা ভেবেছেন যে রক্ত যেন পণ্য না হয়, রক্ত যেন বিক্রি না হয়। আমি ত্রিপুরাতেই দেখেছিলাম একজন IAS অফিসার একজন ভদ্রলোককে কোট টাই পরিয়ে নিয়ে গেছে আমার ভাইপো বলে। ডাক্তার চিনতে পেরেছে হি ওয়াজ এ ডোনার, কিন্তু ব্ল্যাক লিস্টেড, ওর HIV পজিটিভ, এইডস আছে। আর IAS অফিসার না জেনে ওকে নিয়ে গেছেন, পয়সা দিয়েছেন যে সে রক্ত দেবে। বাইরে বের করে ডাক্তার বললেন যে দেখুন এর কাছে রক্ত আমরা নেব না, এ ব্ল্যাক লিস্টেড ডোনার। তারপরেই ক্যাম্প ছিল সামনে আমাদের, সেই ক্যাম্পে রক্ত পাওয়া গেল, IAS অফিসারের স্ত্রীর সুচিকিৎসার ব্যবস্থা হলো। দেবুদাও চিঠিপত্রে লিখেছেন বারবার যে আমাদের এই রক্ত যেন পণ্য হিসাবে স্বীকৃতি না পায়, সেল না হয়। কোনো ভলেন্টারি ব্লাড ডোনেশন বা প্রাইভেট ব্লাড ডোনেশন, প্রাইভেট ব্লাড ব্যাংক তারা নিলেন, আমি দেখেছি কলকাতাতেই কি প্রেজেন্টেশনের বহর। ক্লাবগুলো একটা করে 2 হুইলার পাচ্ছে, যারা দিচ্ছে তারা ছাতা পাচ্ছে, মেয়েরা একটা করে শাড়ি পাচ্ছে। এইভাবে রক্তদাতা বাড়ানো হচ্ছে, মেগা ব্লাড ক্যাম্প বলছে। এই মেগার মধ্যে কত যে রোগ থাকবে তার ঠিক নেই। দেবুদাই স্ট্যাটিস্টিক জোগাড় করতেন, চিঠিতে লিখেছেন ৭১,০০০ ইউনিট রক্ত পাওয়া গেছে পশ্চিমবঙ্গে এবছর, একটাও কোনো রোগ নেই। কারণ এটা হৃদয়ের দান, রক্তদান হৃদয়ের দান। আমি যদি অসুস্থ হই আমি কখনো রক্ত দিতে যাব না, নিয়মগুলো জেনে নেব। একটা অ্যান্টিবায়োটিক খেলেও একটা দিন না পেরোলে ওই রক্তদান করা উচিত নয়। সেই জন্যে সব নিয়ম মেনেই স্বেচ্ছা রক্তদাতারা রক্তদান করেন। সেই জন্য স্বেচ্ছা রক্তদানটিকেই প্রসারিত করতে হবে বিভিন্ন পেশার মানুষের মধ্যে। আমাদেরই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট মহারাজদের মাঝে মাঝেই রক্তের প্রয়োজন হয়, তখন আমাদের সন্ন্যাসী ব্রহ্মচারীরা রক্ত দিতে এগিয়ে যায়। কদিন আগে প্রভানন্দজি অসুস্থ হলেন, সেই সময় এক ব্রহ্মচারী পল্লব, সে 2 বার গিয়ে রক্ত দিয়ে এলো। AB পজিটিভ রক্ত আমাদের মধ্যে ছিল না, আর আমাদের সেবা প্রতিষ্ঠানের ছোট্ট ব্লাড ব্যাংক ছিল না। রাত্রিবেলা একদিন একটা পেশেন্ট নিয়ে গিয়েছি, যদিও কমন রক্ত A+, কিন্তু রক্ত নেই। গেলাম রক্ত সংগ্রহ করতে আমাদের ব্লাড ব্যাংকে, ভাবলাম আমি রক্ত দিয়ে দিই। আমাকে আবার লেডি ডাক্তার বললেন কবে দিয়েছেন। আমি ধমক লাগালাম, আগে রক্ত নাও তারপরে জিজ্ঞেস করবে। যদি আমি বলতাম কবে রক্ত দিয়েছি, ও নিতই না, এবং রুগীটা সত্যি রক্তের অভাবে কষ্ট পেত। ডান হাতে রিস্টের উপরের কিছুটা হাড় উড়ে গিয়েছিল। আমাদের তখন বড় বড় বোমা ফাটানো হতো, বাজি পোড়ানো হতো। ডক্টর হোম চৌধুরী বলেন আই ক্যান রিপেয়ার ইট, উত্তরপাড়া কেটে অ্যাম্পুট করবে ঠিক করেছিল। আমরা নিয়ে এলাম সেবা প্রতিষ্ঠানে এবং ইজ লাইফ ওয়াজ সেভ। পরে সকালে রহড়ার একটি ছাত্র আমার সাথে ছিল, অরুণ ব্যানার্জি, তাকে খবর দিলাম। সে ডাকলাম, ডাকলেই বলল কি আরো রক্ত লাগবে, ওরও একই গ্রুপ আমাদের। সেই জন্য আমরা 2 জন রক্ত দিলাম। ছেলেটাকে এখনো দেখতে পাই, ডান হাতটা চালু হয়ে গেছে। ডান হাত কেটে নিলে একটা লেবারের কি হয় আমরা কল্পনা করতে পারবো না, কি কষ্ট হয়। ঘাयल কি গত ঘাयल জানে আর না জানে কই, দরদ না জানে কই। আহত পাখিটার বা অসুস্থ মানুষটার দুঃখ সেই ভালো বোঝে। আমাদের সহানুভূতি বিশেষ প্রয়োজন। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলতে চাই না, বলা হয়ে গেছে। রামকৃষ্ণ মঠ মিশনের মন্ত্র আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ। আমরা সবাই চাই নিজের মুক্তি, কিন্তু সেটা স্বামীজিকে ঠাকুর পরিষ্কার বলেছিলেন, ছি ছি তোর বড় হীন বুদ্ধি, তুই একটা বিশাল বটবৃক্ষ হবি। তা নয়, নিজের মুক্তি চাস, এর থেকে উচ্চ অবস্থা আছে। এই উচ্চ অবস্থাই হচ্ছে জগদ্ধিতায় চ। নিজের মুক্তির কাজ করো, সাধন করো, ভজন করো, যা তোমার প্রয়োজন করো,
কিন্তু তার সাথে জগতের কল্যাণে কাজ করো। বুদ্ধ বলতেন বহুজন হিতায় বহুজন সুখায়। লাইফ ইন্স্যুরেন্স এখন এটাকে মটোর মতো নিয়েছে। আমরা ওই মন্ত্রটা আমাদের রামকৃষ্ণ মিশনের মটো হিসেবে ব্যবহার করি, আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ। গীতাতেও একই কথা, সেবার কথা আছে, আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন সুখম বা যদি বা দুঃখম সযোগী পরমো মত। নিজের সাথে তুলনা করে অপরের সুখে সুখ অনুভব করা, অপরের দুঃখে দুঃখ অনুভব করা, এইটি হচ্ছে শ্রেষ্ঠ যোগীর লক্ষণ। যোগী হবে প্রসারিত। স্বামী বিবেকানন্দ আমেরিকায় একটা সংজ্ঞা দিলেন মানুষের। হোয়াট ইজ ম্যান? বলেন ম্যান ইজ এন ইনফিনিট সার্কেল whose circumference is nowhere but the center is located at one point. স্বামীজি পরে বলছেন দ্যাট ইজ নট হিজ ব্রেন বাট ইজ দি হার্ট। হৃদয়টাকে কেন্দ্র করে নিজেকে প্রসার করো। এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। দেবুদার ওই ঢিলে কাপড় জামা, ওই পুরনো কাপড় মনে হতো যে বিদেশে গিয়েছেন কখনো, সেই সময়কার কাপড় জামা। চোস্ট প্যান্ট, জিন্সের প্যান্ট, দেখাই যায়নি দেবুদাকে। একেবারেই ওল্ড ম্যান। মানুষ কিরকম হতে পারে, কত সরল, সেটা এই দেবব্রত রায়কে দেখে বোঝা যেত। সত্যি এক অমর স্মৃতি। আসলে এরা চিরকাল থাকবেন আমাদের মধ্যে, গ্রেটনেস গাইড হবেন এবং আমাদের এগিয়ে নিয়ে যাবেন নিঃস্বার্থ কাজের দিকে। এই জন্যেই এই স্মারক কমিটিও এরা করেছেন, যাতে করে আনসেলফিশনেস বাড়ে। একজন বিজ্ঞানী জুলজিস্ট, তিনি একটা বই করেছেন সেলফিশ জিন, মানে মানুষের জিনগুলো সবই সেলফিশ। আমি মাঝে মাঝে হেসে বলি যে এই মোবাইল পেল, তারপরে প্রথমে কেউ কেউ ফটো তুলছে, নিজের ছবি তুলছে, সেলফি তুলছে। সেলফিশনেসের একটা চরম এক্সাম্পল। তাই সেলফিশ জিন, সেই জন্যই মানুষ বেশি সেলফিশ কাজ করে, নিজের ছাড়া আর বোঝে না। বাড়িতে একটা নাতিকে জিজ্ঞেস করলাম, তোর দাদু অসুস্থ, একটু দাদুর কথা ভাবিস? বলে না, দাদু অসুস্থ, দাদুর কথা নাতি ভাবেন না। কি দুঃখের। ওই বইয়েরই কভার ডিজাইন যখন হলো না, তখন ওরা একটা অদ্ভুত ছবি দিলেন। মাইগ্রেটিং বার্ডস যাচ্ছে এক দেশ থেকে দেশান্তরে, হাজারো পাখি। সেই সময় একটা হান্টার বার্ড ওদের উপরে ঝাঁপ দিয়েছে, শিকারি পাখি। তখন পাখির দল থেকে 3-4টে ছোট্ট পাখি এগিয়ে এলো, এসে ব্লক করলো ওদের রাস্তা। ওই বড় পাখিটাকে এগোতে দেবে না, লড়াই চলেছে। আর সেই সময় খুব জোরে ডাইভ করার মতো ওই পাখিগুলো এগিয়ে চলে গেল নিরাপদ দূরত্বে। উনি লিখছেন, কভার ডিজাইন যিনি করছেন, দেখো সবাই সেলফিশ, নিজের পথে চলে গেল, কিন্তু 4টে পাখি বা 5টা পাখি তার মধ্যে রয়ে গেল, এই বড় পাখিটাকে এগোতে দেবে না, তার অগ্রগতি ব্যাহত করলো। ওই 996 বা 95 বা 90টা পাখিকে রক্ষা করার জন্যে আত্মত্যাগ করলো। ঠিক এটাই আমাদের স্বাধীনতা সংগ্রামীরা করেছিলেন। কয়েকজন মারা গিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। এরকমই স্বেচ্ছা রক্তদান। তার আগে আমরা পরাধীনই ছিলাম, অপরের দান করা রক্ত ব্যবহার করতাম। কেউ সপ্তাহে 1 বার, কেউ 2 বার রক্ত দিতেন। এ তো দাসত্ব, পরাধীনত্ব। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়েছে এবিবিডির মতো কয়েকটা সংগঠন। সারা বিশ্বে এরা কাজ করছেন। আফ্রিকা গেলাম, ডারবানে বিগ বাজার দেখতে গেলাম, সেখানে দেখলাম একটা কর্নারে একটা ব্লাড ব্যাংক, সেখানে প্লেটলেট সেপারেশন হচ্ছে। একজন শুয়ে আছেন, অনেকক্ষণ ধরে রক্ত দিচ্ছেন, রক্তের পার্টগুলো এখন আলাদা করে দেওয়া যায়। এইভাবেই রক্তদান বিভিন্ন জায়গায় খুব প্রচারিত হয়েছে। আমরাও এই রক্তদানে কেউ পিছিয়ে থাকবো না। যার যোগ্যতা আছে তারা বছরে 4 বার নিরাপদে রক্ত দিতে পারেন। আগে এজ লিমিট ছিল 60, এখন ওটা হয়েছে 65। মেয়েদের শরীরে ওই রক্ত থাকে 66 মিলিলিটার রক্ত পার কেজি ওয়েটে, ছেলেদের থাকে 76, আউট অফ হুইচ 50 ইজ নেসেসারি ফর সেফ লাইফ। আর বাকি ছেলেদের 26 আর মহিলাদের 16। সেই পরিমাণ রক্তটা 16 মিলিলিটার আমরা দান করতে পারি খুব সহজে। কলকারখানায় রক্ত হবে না, ওই কোনো জিনিস খেলেও রক্ত বাড়ে না। আমাদের রক্ত শরীরে আছে, ওই
অস্থিমজ্জায় বোন ম্যারোতে রক্তের কারখানা আছে ঈশ্বরের দেওয়া। সেই রক্ত দিলে পরে ক্ষতি হয় না, বরং লাইফটা ভালো থাকে। এই রক্ত বারবার পা থেকে মাথা পর্যন্ত সার্কুলেট হচ্ছে, কয়েক মাইল যাতায়াত করে সারা দিনে, ভাবলে অবাক হতে হয়। সেই জার্নিটা কিছুটা কমে যায়, হার্টের পাম্পিংয়ের সুবিধে হয়। সেই জন্যেই রক্তদান যতটা করা যায়, সুস্থ শরীরে শরীরটা আরো সুস্থ থাকে। যাই হোক, এইরকম মহাপুরুষরা, মহামানবেরা আমাদের প্রেরণা দিন নিঃস্বার্থপর কর্মে। এই আজকের দিনে স্বামী বিবেকানন্দের কাছে, ঠাকুরের কাছে, মায়ের কাছে এই প্রার্থনা জানাই, দেবুদার স্মৃতি অমর থাকবে, এ আমার বিশ্বাস। আর সংগঠনও, এবিবিডির অনেকে আছেন, এই সংগঠনও অনেক দিন সমাজ সেবা করে যাবে। দেবুদা, অরুণাবদা, এইরকমের আরো কয়েকটি মানুষ, রামরাম বাবু, এরা সব এখন নেই। রামরাম বাবু একটা কবিতা লিখেছিলেন, কবিতা নয়, অ্যানথেম, এই রক্তদাতাদের বিষয়ে সংগঠনের। তার প্রথম 3টে লাইন শুধু আমি বলি, এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ, এসো মৈত্রীর বন্ধনে বাঁধি প্রাণ, এসো করুণার বন্ধনে বাঁধি প্রাণ, এসো রক্তের বন্ধনে, মৈত্রীর বন্ধনে, করুণার বন্ধনে বাঁধি প্রাণ। শেষের লাইনে আছে, বেঁচে থাক বসুমার সন্তান, সুখে থাক মানুষের সন্তান, পুষ্পিত সৌরভে নন্দিত গৌরবে গিয়ে যাক জীবনের জয়গান। এই স্মারক কমিটি জীবনের জয়গান করার জন্যেই এই বক্তৃতার আয়োজন করেছে। সকলকে নমস্কার, ধন্যবাদ, শুভেচ্ছা। সুব্রতদা ওই দেবুদার থেকে 7 বছরের ছোট, সব প্রোগ্রামে সুব্রতদা থাকতেন। শেষ একটা ইউনিক অনুষ্ঠান হলো, দেবুদা চলে যাওয়ার পরে রোটারি ক্লাবের হলে অপূর্ব, যারা ছিলেন তারা জানেন, ওটা শুধু বলার নয়, ওটা শুধু মনে রাখার মতো অপূর্ব একটা টাইম কাট সময় হয়ে গেল। দেবুদাকে স্মরণ করেছে সেদিন অদ্ভুতভাবে অ্যাসোসিয়েশনের সবাই আর অতিথিরা। এরকম আমি কোথাও দেখিনি ওই রকমের অনুষ্ঠান। আমি মাঝে মাঝে বলি, জানো, কেউ কিছু মনে করো না, মানুষ জীবিত থাকলে তার সামনে তার প্রশংসা অনেকটা তাকে মারার মতো, আঘাত করার মতো, হত্যা করার মতো। মানুষ চলে গেলেই মহাপুরুষদের শ্রদ্ধা করা উচিত, কারণ মানুষ তার কাজের মধ্যে দিয়েই পরিচিত হয়। যখন জন্মেছিস একটা দাগ রেখে যা, স্বামীজির কাজ ছিল। এইরকম মানুষেরা দাগ রেখে গেছেন। লাইফস অফ গ্রেট মেন রিমাইন্ড আস দ্যাট উই ক্যান মেক আওয়ার লাইফস সাবলাইম while departing, leave behind us footprints on the sand of time. মহাপুরুষরা দেখিয়ে যান আমাদের জীবন কত সুন্দর করা যেতে পারে। তারা যখন চলে যান তখন রেখে যান তাদের পদচিহ্ন সময়ের বালুপথে, যা দেখে আমরাও পথ চলতে পারি, এগিয়ে যেতে পারি। চড়াই বেতি, চড়াই বেতি, চড়াই বেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। ওম শান্তি শান্তি শান্তি। তাও সকলকে একটু ধৈর্য ধরে বসে থাকতে অনুরোধ করব। আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত মহারাজকে গাড়িতে তুলে দেওয়া, তাদের বলছি একটু এসে সম্মানীয় মহারাজকে একটু গাড়ি পর্যন্ত তুলে দাও। সুব্রতদাকে, দুজন এসো, একটু সুব্রতদাকে নামাতে। ধৈর্য ধরে বসতে বলছি। আমাদের শ্রদ্ধেয় মহারাজ বেরিয়ে গেলে অল্প কিছু চা, বিস্কুট এবং খাবারের ব্যবস্থা আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহারাজ একটু অপেক্ষা, একটু বসো, একটু বর্তমান স্টুডেন্টরা একটু বসো, তোমাদেরকে একটু পরে বেরোবে। আর মহারাজ আস্তে আস্তে বেরিয়ে গেলে আমি অনুরোধ করব যারা প্রাক্তন ছাত্র এবং অন্যান্য প্রবীণ যারা আছেন, হ্যাঁ মহারাজ যাচ্ছেন, একটু উঠে বলছি
তোমরা একটু বসে পড়ো। তোমরা যথেষ্ট শৃঙ্খলা পরায়ণ আমাদের থেকে, আমাদের সময় আমরা এত শৃঙ্খলা পরায়ণ ছিলাম না, এটা প্রায়ই আমরা। তোমরা একটু বসে পড়ো। এবার আমাদের প্রাক্তন ছাত্র এবং গুণমুগ্ধ যারা প্রবীণ ব্যক্তিরা আছেন একে একে একটু প্রেক্ষাগৃহের বাইরে বেরোবেন। আমাদের অধ্যক্ষ মহারাজ স্বামী দয়ানন্দজি অল্প একটু চা